ওয়েলকাম স্টুডেন্ট, আমি সৌগত তোমাদের সাথে কেপি জিনিত একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আগামী দিনের প্রিপারেশনের জন্য, পরীক্ষাগুলোর জন্য অবশ্যই কার্যকরী হতে চলেছে। তাই আর কোনো রকমের কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সোজাসুজি আমাদের ক্লাসে। দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা দিয়েছে, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? এটা একটা খুব কমন প্রশ্ন, এটা জানে না এমন বাঙালি বোধহয় নেই, তাই না? জয় হিন্দ, কারণ এটার সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। অপশনে দেখো, এম কে গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী, জেএল নেহেরু, বি জি তিলক, এস সি বোস। তাহলে এটা নিশ্চয়ই আমাদের বলে দেওয়ার অপেক্ষা রাখে না যে উত্তরটা কি হবে। তাহলে অবশ্যই উত্তরটা হবে অপশন ডি, অর্থাৎ সুভাষ চন্দ্র বোস। এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে জয় হিন্দ স্লোগানটা দেওয়া হয়েছিল, এটা ছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ কে মোটিভেট করার জন্য দেওয়া হয়েছিল। কারণ সেই সময় দিল্লি দিল্লি এবং দিল্লি ছিল এদের অভিষ্ট লক্ষ্য। জয় হিন্দ এর সাথে সাথে আরেকটা দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কি দিল্লি চলো। কারণ দিল্লি সে সময় কি ছিল? ভারতের রাজধানী ছিল, তাই দিল্লিকে দখল করাই ছিল তাদের উদ্দেশ্য। চলে আসছি পরের প্রশ্নে। ভারত ভাগের সময় ভারতে কতগুলি দেশীয় রাজ্য ছিল? 555, 558, 560, 562। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে ভারত ভাগ কবে হচ্ছে? ভারত ভাগ হচ্ছে 1947 সালে। 1947 সালে ভারত ডিভাইড হয়ে যাচ্ছে এবং পাকিস্তান ও ইন্ডিয়া দুটো পৃথক রাষ্ট্রের সৃষ্টি হচ্ছে। যদিও এই পাকিস্তান পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে পরিচিত ছিল। পূর্ব পাকিস্তান মানে বর্তমান দিনের বাংলাদেশ, এবং পশ্চিম পাকিস্তান মানে এখন আমাদের প্রিয় বন্ধু দেশ পাকিস্তান, ঠিক আছে? 1947 ডিভাইড হয়েছে। এই সময় দেশীয় রাজ্য কতগুলো ছিল সেটা আমরা দেখে নিই। সঠিক উত্তরটা হচ্ছে 562টি। 562টি দেশীয় রাজ্য আমাদের সেই সময় ছিল। চলে আসছি পরের প্রশ্ন। কোন সালে সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন? 1939, 1940, 1941, 1942। তো এটার উত্তরে যাওয়ার আগে এই সম্পর্কে আমরা একটু তথ্য দিয়ে দিই। এই যে এলগিন রোডের বাড়িতে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, নজরবন্দী করে রাখা হয়েছিল। অর্থাৎ বাইরে ব্রিটিশদের পুলিশ, গুপ্তচর তারা কিন্তু তাকে ঘিরে রেখেছিল। কিন্তু সুভাষ, তিনি তো দমবার পাত্র নন। তিনি চাইলেন কি? তিনি চাইলেন বিদেশে যেতে, সোভিয়েত রাশিয়ায় যেতে, এবং তাদের কাছে ভারতীয় স্বাধীনতা যাতে হয় সেই জন্য তাদের হেল্প নিতে, ঠিক আছে? এবং সেই জন্য তাকে ঘর থেকে বেরোনো জরুরি ছিল। তিনি ছদ্মবেশ ধারণ করলেন জিয়াউদ্দিন ছদ্মনাম। একজন ইন্স্যুরেন্স এজেন্টের ছদ্মবেশ নিলেন এবং রাত্রেই গৃহত্যাগ করলেন, গভীর রাতে। প্রথমে তার ভাইপো শিশির বোস, তিনি গাড়ি করে গুমো স্টেশনে পৌঁছে দেন। পরবর্তী সময় ওখান থেকে ট্রেনে তিনি চলে যান এবং কালকা মেল, এবং পরবর্তী সময়ে তিনি হেঁটে আফগানিস্তান ক্রস করে সোভিয়েত ইউনিয়নে প্রবেশ করেন। তাহলে এখানে সালটা দেখে নিই। এর সঠিক উত্তর হচ্ছে 1941 সালে। পরের প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনের মূল মন্ত্র ছিল? অসহযোগ, আইন অমান্য, খিলাফত, ভারত ছাড়ো। এখানে দেখো, সব যে আন্দোলনগুলো ছিল সে আন্দোলনগুলোর প্রধান যে নেতৃত্ব, তিনি ছিলেন গান্ধীজি, তাই তো? তাহলে এই যে ভারত ছাড়ো আন্দোলন, খিলাফত আন্দোলন, আইন অমান্য এবং অসহযোগ, সবগুলোই কিন্তু ভারতীয় স্বাধীনতার উদ্দেশ্যের জন্যই তৈরি করা, এবং সবগুলোর উদ্দেশ্য সেটাই ছিল। কিন্তু এই যে করেঙ্গে ইয়া মরেঙ্গে, অর্থাৎ করব অথবা মরব, বা ডু অর ডাই, এই যে মন্ত্রটি, এটি ছিল ভারত ছাড়ো আন্দোলনের কথা। এবং ভারত ছাড়ো আন্দোলনের মূল মন্ত্র, যেটা হয়েছিল 1942 সালে। এই জন্য অনেকে এটা 42-এর আন্দোলন বলে। এবং 1942-এর 8ই আগস্ট রাত্রে সিদ্ধান্ত করা হয় এবং 9ই আগস্ট কার্যকরী হচ্ছে আন্দোলন। তাই এটাকে অনেকে আগস্ট আন্দোলনও কিন্তু বলে, ঠিক আছে? মনে রাখবে, ভারত ছাড়ো, আগস্ট আন্দোলন, 42-এর আন্দোলন, এরকম ভাবে কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়। পরের প্রশ্ন, কোন কংগ্রেস প্রেসিডেন্ট বলেছিলেন আই অ্যাম এ সোশ্যালিস্ট? অপশন থাকে জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোস, এম এন রায়, মতিলাল নেহেরু। আই এম এ সোশ্যালিস্ট, সমাজতন্ত্রী, কে বলেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, জওহরলাল নেহেরু। কংগ্রেসের অভ্যন্তরে একটা সাম্যবাদী চিন্তা ভাবনা
প্রবেশ ঘটছে এবং সেই সমস্ত যে পরিচিত মুখগুলো ছিলেন তার মধ্যে সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, এরা ছিলেন অগ্রগণ্য। এদের মধ্যে সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা কিন্তু প্রবেশ করেছিল। তবে এটা কোনো পৃথক দল তৈরি করে কংগ্রেসের বাইরে বেরিয়ে যায়নি, কংগ্রেসের অভ্যন্তরেই কিন্তু এরা ছিলেন, তাদের মতাদর্শটা একটু আলাদা ছিল। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। চলে আসছি পরের প্রশ্নে। আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ, এটা বানানটি একটু ভুল আছে, এর বানানটা হবে আজাদ হিন্দ, ঠিক আছে। আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয়? টোকিও, রেঙ্গুন, সিঙ্গাপুর না ব্যাংকক? তাহলে আমরা সঠিক উত্তরটা এখানে দেখে নিই। এর সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে তৈরি হচ্ছে। রাসবিহারী বোস, ক্যাপ্টেন মোহন সিং, তাদের উদ্যোগে তৈরি হচ্ছে আজাদ হিন্দ ফৌজ, এবং পরবর্তী সময়ে এটার দায়িত্ব হ্যান্ড ওভার করা হচ্ছে সুভাষচন্দ্র বসুকে, তিনি লিড করছেন। পরের প্রশ্ন, বোম্বেতে কোন বছর নৌবিদ্রোহ ঘটেছিল? তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নিই, 1946 সালে। এখানে বিষয়টা বলে রাখা দরকার, বেশ কিছু প্রাসঙ্গিক তথ্য তোমাদের জেনে রাখা দরকার। যে জাহাজটাই ঘটেছিল তার নাম হচ্ছে তলোয়ার, আইএনএস তলোয়ার, এই জাহাজে ঘটেছিল। ঠিক আছে, একজন রেডিও অপারেটর বলাই বাঙালি, তার তিনি প্রথম বিদ্রোহের ডাক দিচ্ছেন। এবং এই যে 1946-এর নৌবিদ্রোহ, এটা কিন্তু ব্রিটিশদের কিন্তু শেষ ঘন্টা ধ্বনি তাদের জন্য, শেষ ওয়ার্নিং বেল, যে তোমাদের সময় এবার শেষ হয়ে গেছে, তোমরা আসতে পারো। ঠিক আছে, পরে ভারতের লৌহ মানব কাকে বলে? জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু। এটা সবাই জানো, এটা উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। কেন বলা হচ্ছে? কারণ কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে ভারতে প্রায় 500+ দেশীয় রাজ্য ছিল, তো সেই দেশীয় রাজ্যগুলোকে একসঙ্গে সংগঠিত করে একটা ইউনাইটেড ইন্ডিয়া তৈরি, তার মূল কারিগর ছিলেন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল, এবং তারই স্মৃতির উদ্দেশ্যে তোমরা জানো স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে? সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, শাহনাজ খান, ক্যাপ্টেন মোহন সিং। সঠিক উত্তরটা আমরা দেখে নিই, ক্যাপ্টেন মোহন সিং। এখানে ক্যাপ্টেন মোহন সিং আমরা উত্তর নিচ্ছি, কিন্তু এর সাথে সাথে এটাও মনে রাখবে যে ক্যাপ্টেন মোহন সিং এবং রাসবিহারী বসু তিনি সহযোগী ছিলেন। ঠিক আছে, প্রথম ক্যাপ্টেন মোহন সিং এর মাধ্যমে হলেও রাসবিহারী বসু কিন্তু আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা হিসেবে তাকে ধরতে হবে। ঠিক আছে, পরবর্তী সময় সুভাষচন্দ্র বসুকে তারা হ্যান্ড ওভার করছে। সঠিক উত্তর এখানে ক্যাপ্টেন মোহন সিং। পরের প্রশ্ন, আচ্ছা, তোমাদের বেশ কিছু যে কোর্সগুলো শুরু হচ্ছে, এই যে ব্যাচগুলোর মধ্যে প্রতিটি কেপি, ডাব্লিউবিপি, এসএসসি, জিডি, এএনএম, জিএনএম এবং কম্বাইন্ডের, তোমরা যারা আগ্রহী অফলাইনে আসতে, তারা অবশ্যই এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই জয়েন করো। ঠিক আছে, আর আমাদের আমাদের ইউটিউবের পেজটাকে ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখো, এবং লাইক, শেয়ার, কমেন্ট বেশি বেশি করে করো, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তোমরা কি ধরনের ক্লাস আমাদের থেকে চাইছো। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, ক্রিপেন এটলি, লর্ড ওয়াভেল, লর্ড মাউন্টব্যাটেন। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেবো এখানে। এর সঠিক উত্তর হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এখানে একটা প্রশ্ন, হয়তো প্রশ্নটা আমি আবার দিয়েছি পরে, যে ভারতের প্রথম গভর্নর, স্বাধীন ভারত হলে একজন ব্রিটিশ কি করে থাকছে, কিন্তু তিনি ছিলেন কে? লর্ড মাউন্টব্যাটেন। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, কিন্তু ভারতীয় বললে সেটা কিন্তু চক্রবর্তী গোপালাচারী হবে। যখন এখানে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, তখনই চক্রবর্তী রাজা গোপালাচারী হবে, নাহলে উত্তরটা কিন্তু মাউন্টব্যাটেন। পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন কে? লর্ড মাউন্টব্যাটেন, স্যার প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, স্যার সিরিল রেডক্লিফ। তাহলে এখানে সঠিক উত্তরটা তোমরা সবাই জানো, সঠিক উত্তর হচ্ছেন স্যার সিরিল রেডক্লিফ। সেই জন্য এটাকে কি বলে? রেডক্লিফ লাইন, তাই তো। পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? 1946, 1945, 1942, 1940। তাহলে সঠিক উত্তর দেখে নিই আমরা। সঠিক উত্তর হচ্ছে 1946। এখানে আরো কিছু প্রাসঙ্গিক তথ্য, স্ট্যাফোর্ড ক্রিপস, প্যাথিক লরেন্স এবং আলেকজান্ডার। 1946 যে ক্যাবিনেট মিশন আসে, সেই ক্যাবিনেট মিশনের তিনজন সদস্য ছিলেন।
আবার এই তিনজনেরই সদস্য তারা এসেছিলেন 1942-এ। তারা এসেছিলেন 1942-এ। তখন নাম ছিল ক্রিপস মিশন। এখানে কেন বলে দিলাম, কারণ এই সদস্যগুলো কিন্তু একই ছিল। ঠিক আছে, সদস্যগুলো চেঞ্জ হয়নি, সালটা চেঞ্জ হয়েছিল এবং মিশনের নামটা চেঞ্জ হয়েছিল। ক্যাবিনেট মিশন বা অনেক সময় এটা ক্যাবিনেট মিশন নাম দিয়ে মন্ত্রী মিশন লেখা থাকে। ঠিক আছে, সেটা কিন্তু একটু মাথায় রেখে নেবে, একই বিষয়। পরের প্রশ্ন, অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? রোম, সিঙ্গাপুর, বার্লিন, টোকিও। তাহলে সঠিক উত্তর আমরা দেখিনি এখানে। এর সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা হয়েছিল। সুভাষচন্দ্র বসু কর্তৃক এবং বিশ্বের নটা দেশ এই সরকারকে কিন্তু স্বীকৃতি জানিয়েছিল। ঠিক আছে, জার্মানি, ইতালি, এরকম বেশ কিছু দেশ তা কিন্তু সমর্থন করেছিল, নটা দেশ। তারপর আইএনএ বিচার সভায় হাজার কর্তৃপক্ষ উকিল কে ছিলেন? এটা হচ্ছে আইএনএর যারা ছিলেন আর কি। ঠিক আছে, আইএনএর সেনাদের। আইনের যে সমস্ত সেনাদিকে তারা গ্রেপ্তার করতে পেরেছিল, ব্রিটিশ সেনারা, তাদেরকে বিচার করা হয়েছিল কোথায়? লাল কেল্লাতে বিচার করা হয়েছিল। এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে সমস্ত সেনারা ছিলেন, তাদের হয়ে কারা কাজ করেছিলেন? জওহরলাল নেহেরু, তেজ বাহাদুর সপ্রু, ভুলাভাই দেশাই, সকলে। এর সঠিক উত্তর হচ্ছে উপরের সকলে। এরা সকলেই কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির উকিল হিসাবে কাজ করেছিলেন। পরে 1946 সালে কোথায় তেভাগা আন্দোলন শুরু হয়? বিহার, পাঞ্জাব, গুজরাট এবং বাংলা। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে বাংলা। এখানে একটা কথা মনে রাখবে, এই যে তেভাগা আন্দোলন, এর সঙ্গে একটা স্লোগান যুক্ত ছিল, আধিনায় তেভাগা চাই। এই স্লোগানটা কিন্তু যুক্ত ছিল। পরে এটা ভূমি রাজস্ব সংক্রান্ত একটা আন্দোলন। পরে প্রশ্নে আসি, পাকিস্তানের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? এটা তো খুব মনে রাখার বিষয়, কারণ আমাদের বন্ধু দেশ না, মনে রাখতে হয়। 15ই আগস্ট, 4ঠা জুলাই, 16ই আগস্ট, 14ই আগস্ট। তাহলে সঠিক উত্তরটা বলো তো। সঠিক উত্তর হবে 14ই আগস্ট, অর্থাৎ আমাদের ঠিক আগের দিন 14ই আগস্টে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করা হয়। পরের, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করেছিল সেটা কে? জার্মানি, জাপান, ইংল্যান্ড, ইতালি। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে ছিল তাদের লড়াই। আর এই জার্মানি, জাপান আর ইতালি এরা ছিল একটা গ্রুপ। প্রথমে জার্মানির কাছ থেকে সাহায্য চাইছেন, জার্মানি সাহায্য দিতে অক্ষম এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কোথায়? জাপানে পাঠানো হচ্ছে। জাপান তাদেরকে সাহায্য করেছিল সুভাষচন্দ্র বসুকে এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে সাপোর্ট করেছিল। তারা কার বিরুদ্ধে লড়াই করেছিল? ইংল্যান্ডের বিরুদ্ধে। কারণ কি? ভারত ছিল সেই সময় ইংল্যান্ডের উপনিবেশ, তাই নিজের দেশকে স্বাধীন করার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তারা কিন্তু যুদ্ধ ঘোষণা করে। পরের প্রশ্ন, ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কি? একটু আগেই আমি কোশ্চেনটা বলে গেছি, তাই না? প্রথম ভারতীয়, টার্মটা দেখে নাও, ভারতীয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? চক্রবর্তী শ্রী গোপালাচারী। ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্ন, কে 1936 সালে সিভিল লিবার্টি ইউনিয়ন গঠন করেন? সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি.জি. তিলক। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এর সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী যাকে বলা হয়, জওহরলাল নেহেরু। পরের, এ উইক উইথ গান্ধী এই গ্রন্থটির লেখক কে? অ্যানি বেসান্ত, রাজেন্দ্র প্রসাদ, লুই ফিশার, দেবদাস গান্ধী। এখানে সঠিক উত্তর হচ্ছেন লুই ফিশার। গান্ধীজি সম্পর্কে বিভিন্ন তথ্যের অবতারণা, তার সত্যাগ্রহ, তার অহিংস আন্দোলন, এই সম্পর্কে তথ্য বহুল যে রচনাগুলো, সেগুলো আমরা লুই ফিশারের কাছ থেকে পাই। পরের, 1946 সালের গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কোন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ? প্রতিরক্ষা, খাদ্য, কৃষি, শিল্প সরবরাহ, বৈদেশিক বিষয়ক এবং কমনওয়েলথ। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেব। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি, খাদ্য এবং কৃষি দপ্তরের দায়িত্বে তিনি ছিলেন। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত কোন গান্ধীবাদী অনুগামী পেশায় শিক্ষক ছিলেন? এ.এন. সিনহা, ব্রজকিশোর প্রসাদ, জে.বি. কৃপালিনী, রাজেন্দ্র প্রসাদ। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেব। এটা সঠিক উত্তর আশা করি তোমাদের পড়া উচিত, জে.বি. কৃপালিনী।
তিনি পেশায় শিক্ষক ছিলেন। তারপরের প্রশ্ন, মেদিনীপুরের তমলুক মহকুমায় তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের নেতৃত্ব দেন কে? মাতঙ্গিনী হাজরা, বিনয় বসু, বাদল গুপ্ত, সতীশচন্দ্র সামন্ত। এখানে সঠিক উত্তর হচ্ছে সতীশচন্দ্র সামন্ত। 1942 সালে যখন ভারত ছাড়ো আন্দোলন চলছে, তখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তুমুল যে আন্দোলন সেটা তৈরি হচ্ছে, এবং মেদিনীপুরে জাতীয় সরকার গড়ে উঠছে, তাম্রলিপ্ত জাতীয় সরকার। এরা ইংরেজ শাসনকে মানছেই না, নিজেদের মতো সমান্তরাল সরকার গড়ে উঠছে। বালিয়াই চিতু পান্ডে তিনি ওই সমান্তরাল সরকার তৈরি করছেন, অর্থাৎ ব্রিটিশদের পুরো শাসন ব্যবস্থাকে তারা অস্বীকার করছেন সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। পরের প্রশ্ন, কে দলহীন গণতন্ত্রের পক্ষে ছিলেন না? এম এন রায়, জয়প্রকাশ নারায়ণ, জওহরলাল নেহেরু, ভূপেন্দ্রনাথ দত্ত। তাহলে সঠিক উত্তর আমরা দেখে নেব। এখানে জয়প্রকাশ নারায়ণ, তিনি দলহীন গণতন্ত্রের পক্ষে ছিলেন। পরের প্রশ্ন, কোন পত্রিকাটি মৌলানা আবুল কালাম আজাদ প্রকাশ করেছিলেন? আল হিলাল, কমরেড, জমিদার, দ্য ইন্ডিয়ান, সোসিওলজিস্ট। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নিই, আল হিলাল। আমার একটা ইচ্ছা আছে তোমাদের জন্য যে বিভিন্ন পত্র পত্রিকাগুলো এবং এদের যে সম্পাদক ছিলেন এটাকে নিয়ে একটা ক্লাস আনার, এবং তোমাদের যদি ক্লাসটা চাই তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি একটা এরকম ক্লাস আনতে চাইছি যেখানে বিভিন্ন পত্র পত্রিকা সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, বেশ। তাহলে এই ছিল আমাদের 25টা প্রশ্ন, বাছাই করা 25টা প্রশ্ন, যেখান থেকে তোমাদের পরীক্ষাতে হেল্প হবে। এবং আগামী দিনে এই ধরনের যদি টপিক, ধরো কোনো একদিন পত্রপত্রিকা নিয়ে করলাম, বা কোন একদিন লিপি, কোনটা কার লিপি, উপাধি নিয়ে কোনোদিন একটা করলাম, গ্রন্থ, বিভিন্ন যে গ্রন্থগুলো আছে, ইম্পর্টেন্ট যে গ্রন্থগুলো ইতিহাসের সাথে রিলেটেড, সেইগুলোকে নিয়ে একদিন করলাম। এরকম যদি ক্লাস তোমাদের চাই অবশ্যই কমেন্ট করে জানাও, আমি সেই ধরনের ক্লাস আনার কিন্তু চেষ্টা করব। সেটা পুরোপুরি তোমাদের কমেন্টের উপরে নির্ভর করছে, যত বেশি কমেন্ট করবে তত তাড়াতাড়ি এই ধরনের ক্লাস আমি নিয়ে আসবো। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সকলকে। সাবস্ক্রাইব করে রেখো ইউটিউব চ্যানেলটা, লাইক কমেন্ট করে রাখবে, শেয়ার করবে, বেল আইকনটাকে প্রেস করবে যাতে করে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে আসে। এছাড়া যে কেপি জিনিত একাডেমির যে আমাদের টেলিগ্রাম পেজ, এই টেলিগ্রামে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে, এখানে জয়েন হয়ে যাবে। কারণ হচ্ছে সরকারি পরীক্ষার যে সমস্ত নোটিফিকেশন আসে বা ইম্পর্টেন্স কোনো ডাটা, বিভিন্ন পিডিএফ, সমস্ত কিছু ওখানে প্রোভাইড করা হয়। কোশ্চেন অ্যান্সারিং চলে, ইউটিউবের যে সমস্ত ভিডিও আমরা আপলোড করি বা যেগুলো তোমাদের জন্য দরকারি হয় সেগুলো কিন্তু ওখানে আপলোড করা হয়। তাই সকলে এই জায়গাগুলোকে একটু জয়েন করে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ভালো থেকো।